আসসালামু আলাইকুম এভরিওয়ান। নীল চোখের বাঁধন গল্পের 6 নম্বর পার্ট। তার বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। কিন্তু এবারে খোঁচাটা আর হজম হলো না আরুষির। জেদের বসে শেহজাদের এঁটো চামচ দিয়ে এক গাদা ফ্রাইড রাইস তুকে মুখে দিল ও। আর এটাই যেন চাইছিল মানুষটা। অন্তপুর জুড়ে বিজয়ী হাসি তার, অথচ চোখে মুখে প্রশস্ত ঢেলে বলল, আবার থেমে গেল কেন? খাইয়ে দেওয়ারও নাকি আমাকে এক চামচ দিয়ে বাকিটা নিজের জন্য রেখে দিয়েছ? পরে খাবে বলে আমার সামনে লজ্জা পাচ্ছ খেতে? অন্যদিকে ফিরে বড় বড় দম নিচ্ছিল মেয়েটা। কাল ভর্তি ফ্রাইড রাইস শেষ করতে বেগ পেতে হচ্ছে খুব। অচানক শেহজাদের কথায় কপালে ভাঁজ ফেরে ফিরল ওর দিকে। অনিচ্ছা সত্ত্বেও খেক করে উঠল, কি আপনার মনে হয় আমি এত খেতে পারবো? তাহলে হাত গুটিয়ে বসে আছো কেন? খাইয়ে দাও। শেহজাদের কথা শুনে লাফানে ফুসছে মেয়েটা। আর আচমকাই সেই সমস্ত রাগিয়ে বার্তা বেচারা চামচের উপর, যেটা লোকটার মুখে এক প্রকার ঠুসে দিল ও। ঠুটের বাঁকা হাসির সমেত বাদ্য স্বামীর নেয় বইয়ের রাগটুকু সাদেত গ্রহণ করলো শেহজাদ। তবে খেতে খেতে ওর নজর আটকালো আরও সে ঠুটের কোনায়। কয়েকটা ভাত লেগে আছে সেখানে। ঢুক গিল শেহজাদ। গলায় অ্যাডাম অ্যাপলটা ওঠানামা করলো সেই ঢুকের সাথে বলল, ঠোঁটের কোনায় খাবার লাগিয়ে রেখেছো কেন? তোমার উপন্যাসের হিরোদের মতো মুছিয়ে দেবে ভেবে? মানুষটার কথায় চোখ মুখ ফুটবল আরশির। ও উপন্যাস পড়ে এটা জানলো কি করে লোকটা? ও রুমে এসে গোয়েন্দাগিরি করে নাকি? এসব ভেবে হাত উঠিয়ে ঠোঁট মুছতে নিল আরশি। অমনি ক্ষীণ কুতিতে সেই হাত ধরে ফেলল শেহজাদ। পরপর ঝুঁকে আসলো কিশোরী ঠোঁটের কোণে। পাতলা অধৈর্যরা কিশোরী ঠোঁটের কোণে লেগে থাকা ভাতটুকু নিয়ে নিল কৌশলে। মানুষটা গলার স্বর খাদে নামলো। আরশি ফুটবল হওয়া চোখে তাকিয়েই বলল, সো দিস ইজ হাউ ডে টু ইউ, এম আই রাইট আরশি? সেলসি একটা সরু গুলি দিয়ে হেঁটে বাসায় ফিরছে যারা। সারাদিন ক্লাস আর লাইব্রেরির কাছে ধমক সামলে উঠতে উঠতে এখন রাত প্রায় 9টা। স্ট্যামফোর্ড ব্রিজ অবধি মানুষের আনাগোনা থাকলেও এদিকটা বেশ শূন্য। তার উপর গলি লাইটের অবস্থা জোনাকি পোকার মতো, কখনো জ্বলছে তো কখনো নিচ্ছে। সাথে গা ছমছমে অন্ধকার তো আছেই, যেন ঘিরে রেখেছে তা পুরো রাস্তাটাকে। হুট করে লাইব্রেরি ম্যানেজারের উপর খুব দমে চওড়া হলো যারার মেজাজ। আর একটু দিন থাকতে ছুটি দিলে কি হতো, অন্তত এই ভূতের গুলি দিয়ে তো ফিরতে হতো না ওকে। যারা এসব ভাবনার মধ্যে ল্যাম্পপোস্টের বাতি নিভে হঠাৎই যেন উষ্ণ হলো এক ছায়ামূর্তি। থমকে দাঁড়ালো মেয়েটা। রন্দে রন্দে বল বল নিয়ে ছুটলো অজানা শঙ্কা। মনে মনে ঢোক গিল, বুক চিতিয়ে সামনে আগালো ও। মনে মনে ভাবলো, চোর ডাকাত জিন ভূত যাই হোক, যারা কাউকে ভয় পায় না, আমার দিকে এগোতে নিলে ওমন লাথি মারবো, ভূতের বাপ 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 করে পালাবে। দোয়া কালাম পরে বুকে ফু দিলে ও। কিন্তু সাহস নিয়ে এগোতে গেলে ছায়ামূর্তিটাও বেরিয়ে আসলো ল্যাম্পপোস্টের নিচে থেকে। ব্যাস অমনি দিগন্ত ভুলে ওটার গায়ে জড়ানো এক লাথি বসালো যারা। ছিটকে পড়লো আয়ান। পশ্চিমা ভাষায় অসভ্য কিছু শব্দ আড়লে তল পেটে নিচে চেপে ধরলো সে। চোখের সামনে তারা ঘুরপাক খাচ্ছে, দুলছে সমুদ্র পৃথিবী। ও দূরে দাঁড়ানো যারার মুখটা স্পষ্ট লাগছে কেমন। পরিচিত কণ্ঠ শুনে ওর কাছে ছুটে এসেছে মেয়েটা। ভয়ে ফ্যাকাশে হওয়া মুখখানা যেন অনুতাপে বানে আর ফ্যাকাশে লাগছে এখন। হাঁটু গেড়ে বসে যারা আয়নের পিঠে হাত বোলাচ্ছে, বারবার জিজ্ঞেস করছে, কোথায় কষ্ট হচ্ছে বলুন, কোন জায়গায় লেগেছে? আয়ন চোখ খিসে বন্ধ করলো। স্পষ্টে আওড়ালো, বলা যাবে না, মারাত্মক জায়গা। স্পষ্টে আওড়ালো, বলা যাবে না, মারাত্মক জায়গা। আপাতত একটু হসপিটালে যদি নিয়ে যেতে। যারা কাঁদো কাঁদো মুখে থমকে দাঁড়ালো। কে বলেছিল ওভাবে ভূতের মতো দাঁড়িয়ে থাকতে ল্যাম্পপোস্টের নিচে? হ্যাঁ, আমাকে ভয় না দেখালে কি এভাবে লাথিরা খেতেন? যারার বকুনি শুনে মনে মনে হাসি পেল আয়নের। কিন্তু এই ব্যথার কাছে এই হাসি যেন তুচ্ছ। কোনো মতো শুধু বলল, তুমি আসতে দেরি করছিলে দেখেই তো তোমাকে খুঁজতে বের হয়েছিলাম বাটারফ্লাই। আচ্ছা ছাড়ো এসব, আমার ফিউচার জেনারেশনটা বাঁচানো উচিত জরুরি এখন। ওদের ছাড়া আমার বিয়ে হবে না। যারা আর দেরি করলো না, উঠে দাঁড়িয়ে ট্যাক্সি ডেকে আনলো। পরপর আয়নকে গাড়িতে তুলে রওনা হলো হসপিটালের উদ্দেশ্য। শেহজাদের কথায় আর কাজে বিষম্য খেলো আরশি। কেশে টেসে একাকার হলো চোখ মুখ। শেহজাদ পানি এগিয়ে দিয়েছে, সেদিকে তাকালো না মেয়েটা। ছুটে গিয়ে রুমের দরজা আটকালো। বোতল দিয়ে পানি খেয়ে ধাস ধুস হয়ে বসলো বিছানায়। এই কনকনে শীতে এসি ছাড়লো, তবু হাঁসফাঁস কমলো না ওর। শেহজাদের ওই কথাগুলো মনে পড়তে লজ্জা আর জেদ একসাথে চেপে বসলো ঘাড়ে। তাতে দাঁত চেপে বলল, জাম্বুবান, এক ঘামে শীত যায় না। এটা আমেরিকা দেখে যা খুশি তাই করছেন তো? আমাকে বোকা পেয়েছেন, মজা নিচ্ছেন? গোয়েন্দাগিরি করছেন আমার রুমে? করুন করুন, শীত আমারও আসবে, তখন আরশু চৌধুরী দেখে নেবে আপনাকে। কিছুক্ষণ আনমনে বকবক করে ফোন খুঁজলো মেয়েটা। ডায়াল পেড বের করে আম্মুর লেখার নাম্বারে কল দিল। বার কয়েকবার বাজার পর রিসিভ হলো কলটা। জয়নেব ঘুম চালানো কণ্ঠে আওড়ালেন, আরশিমা, কী খবর তোর? ওপাশ থেকে উত্তর না পেয়ে পোড়াট্ট কপালে ভাঁজ পড়ল। খারাপ কিছু আশঙ্কায় আবারও জিজ্ঞেস করলেন, এত রাতে ফোন দিলি, কিছু হয়েছে জামাইয়ের সাথে? এবার মুখ খুলল মেয়েটা। নাক টেনে টেনে বলল,
তোমার জামাই একটা আস্ত জাম্বুবান, আমি থাকবো না ওটার সাথে। চিড়িয়াখানায় জিনিস চিড়িয়াখানায় ফেরত দিয়ে বাংলাদেশে চলে আসবো। তুমি এক্ষুনি আব্বুকে ফ্লাইটের টিকিট বুক করতে বলো। জয়নেব চৌধুরী ঠোঁট টিপে হাসলেন মেয়ের কথায়, আর চোখে একবার দেখে নিলেন ঘুমের ঘরে থাকা স্বামীর মুখটা। মনে মনে ভাবলেন, বাপ মেয়ে একেবারে সেম ক্যাটাগরির, একটু এদিক ওদিক হয়নি। কি হলো বলো, এক্ষুনি বলবে তো আব্বুকে। মেয়ের জেদ দেখে জৈনবের দীর্ঘ নিঃশ্বাস ফেললেন, দুপাশে মাথা নেড়ে বুঝিয়ে বললেন, দেখো আগে কি হয়েছে সেটা না শুনে কি করে তোর আব্বুকে ফ্লাইটের টিকিট বুক করতে বলি বলো তো। আগে তো বল আমায় কি হয়েছে। শেহজাদ কি কিছু বলেছে তোকে? তুমি জানো উনি কি উনি আমাকে। এবারটায় চোখ ছলছল করে উঠল আরুষির। ক্রম আওড়ালো কথাগুলো মাঝপথে টুপ করে গিলে ফেললো আবার। না, এসব কথা তো আর বড়দের বলা যাবে না। অবশেষে হাল ছাড়লো মেয়েটা, কথার মোড় অন্যদিকে ঘুরিয়ে জেকে ধরলো মাকে। তোমার এই 2 দিন আমাকে কল দাওনি কেন একবারও? ও মা, কে বললো কল দেয়নি? কিন্তু তোকে কলে একবারও পেলাম তো। পরে তো শেহজাদ কল দিল আমাদের, বলল তোর ভালো আছিস, আর তোরা ফোনের স্ক্রিন নাকি নষ্ট হয়ে গেছে তাই ধরতে পারিসনি। আরও বলল আমি আর তোর আব্বু যেন টেনশন না করি ওর তোর জন্য। এই জন্যই তো একটু নিশ্চিন্ত হয়ে বসতে পেরেছি আমরা। আরশির কণ্ঠে পাতলা সমত বিষয় নিয়ে কোনো মতো শুধলো। উনি কল দিয়েছিল তোমাদের নিচ থেকে? হ্যাঁ দিল তো। ছেলেটার দায়িত্ব জ্ঞান দেখে তোর আব্বু তো মুগ্ধ হয়েছে না। সেই থেকে শেহজাদের প্রশংসায় একেবারে পঞ্চমুখও নেই। 100 ভোল্টেজের শখ খেলেও আর সে এতটা তবদা খেত না যতটা এখন খেয়েছে ওর মায়ের কথাগুলো শুনে। যে লোক নিজের মা বাবাকে ফোন দেওয়ার সময় পায় না, সেই লোক ওর মা বাবাকে কল দিয়েছে, তা আবার ওর খবর নিতে। পুরো বিষয়টা এতটাই অবিশ্বাস্য যে মেয়েটা 3বার নিজের গায়ে চিমটি কেটেও বিশ্বাস করতে পারল না যে ভুল শুনেনি ও। রাত প্রায় 2টোর কাছাকাছি ম্যানহাটান সিটি গৌরগম্বুজে ভবনগুলো তুষারের চাদর গায়ে তলিয়ে ঘুমের দেশে। অথচ শুধু ঘুম নেই আরশির চোখে। প্রথমে এতক্ষণ কুলবালিশ নিয়ে এপাশ ওপাশ করলো মেয়েটা, তারপর উঠে বসলো গাঢ় হয়ে। ডুবলো গভীর চিন্তায়, কোনো জাম্বুবানটা ওর সামনে ওকে আর পিছনে আরেকবার ব্যবহার করে। ওর উত্তর না পেলে আজ আর ঘুম হবে না ওর। ধুমধাম দরজা খুলে এগিয়ে গেল শেহজাদের রুমের দিকে। আজ দরকার পড়লে হেনস্তা ন্যস্ত একটা হয়ে যাবে জাম্বুবানটার সাথে, তবু ওনার মুখ থেকে সত্যিটাও শুনবেই। উত্তর না নিয়ে এক পাও নড়বে না ওই লোকটার সম্রুম থেকে। কিন্তু শেহজাদের রুম পর্যন্ত আসতেই এতক্ষণে দেখানো তেজ লেজ গুটিয়ে পালানো আরুষের। ভিড়ালো দরজা ঠেলে ভিতরে যাওয়ার সাহসটুকু কুলে উঠতে পারল না মেয়েটার। ধীর পায়ে পিছন দিকে যেতে যেতে বিড়বিড় করে আওড়ালো, আজ থাক, রাতের বেলা জাম্বুবানদের জাগাতে নেই আরুষি, কালকে ধরিস ওকে। কিন্তু তখন ওই গোঙানির মতো শব্দ এলো রুমের ভিতর থেকে। একবার দুবার, তৃতীয়বার চিন্তা হলো আরুষির। হাতের ব্যথায় মানুষটা আবার অসুস্থ হয়ে পড়লো না তো। নিজেকে আর আটকাতে পারলো না মেয়েটা, দরজা ঠেলে ঢুকলো শেহজাদের রুমে। কিন্তু বিধিব্যায়াম, ঢুকেই তো চোখ কপালে আরুষির। এই কনকনে শীতে খালি গায়ে উবুর হয়ে ঘুমাচ্ছে শেহজাদ। ডুভেন্ডার কোমর অব্দি কোনো মতো ঢেকে রাখলো চোখরাপিট অর্ধেক পিসি আবরণহীন। সাথে সাথে চোখ নামালো ও হস্ত নিজের রুমের দিকে ফিরে যেতে নিলেই আবার কোণে এলো সেই একই আওয়াজ। আরশি থামলো, কৃতজ্ঞতার খাতিরে যেন এক ছাড়তে পারল না শেহজাদকে। যতই হোক এই মানুষটা তো সেদিন বাঁচিয়েছিল ওকে কিডন্যাপারদের হাত থেকে। পরপর পা টিপে টিপে শেহজাদের কাছে গেল মেয়েটা। মাথার দিকটায় গিয়ে দাঁড়ালো, যেন আগুনের ধাপ জ্বলছে লাগলো আরুষের গায়ে। মানুষটা ফর্সা মুখখানে কেমন লাল হয়ে আছে তাপে। তার মানে কি জোরে ঘরে অমন করছিল নুনি? শেহজাদের জন্য এবার একটু রাগ নয়, মায়া হলো আরুষির। কোমল মনটা ভুলে গেল ওই ঘরে আসার উদ্দেশ্য। আস্তে আস্তে বলল, জ্বরের মধ্যে এমন জাম্বুপানের মতো শুয়ে থাকলে তো জ্বর আরও বাড়বে। উঠে ডুভেলটা ভালো করে গায়ে জড়ালো, আমি পানি আর রুমাল নিয়ে আসছি। মানুষের পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে উত্তর অপেক্ষায় রইল মেয়েটা, কিন্তু উত্তর দিচ্ছে না দেখে নিজেই উদাম পিঠ থেকে দিল, গেল ডুবের দিতে। আর তখনই পেললো ভাত দুটো শিকারের নেই খপ করে ধরে ফেলল শেহজাদ। নেশালো চোখে তাকালো আরশির ভরকানো মুখের দিকে, অস্পষ্টই আওড়ালো, কেন এসেছো এই ঘরে? লাজুক হাতটা মুঠোয় নিয়ে উঠে বসলো শেহজাদ। উদাম শৈল খসে ডুবেনটেটা নিচে পড়তে চোখ সরিয়ে নিল আরশি। শুকনো গলায় বার কয়েকবার ঢুক গেল সুষ্ণুই উত্তর খুঁজতে, কিন্তু বিধিবাম কি উত্তর দিবে ও? এত রাতে আপনার রুমে এসেছি আপনাকে জিজ্ঞাসাবাদ করতে? জানতে এসেছি কেন এত রহস্য নিয়ে ঘিরে রেখেছেন নিজেকে। চোখ খিচে নিজেকে এত প্রশস্ত থাকলো মেয়েটা। এসব বললে কি আদৌ বের হতে পারবে এ রুম থেকে? লোকটা যে মেজাজ, যদি বেঁধে রেখে দেয় তোকে। সে যাদের উষ্ঠপুটে পাকা হাসি হল। বেদের দৃষ্টি তার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার মলিন মুখে বলল, বললে না তো কেন এসেছো এই ঘরে? আর সে খকখকে ঠোঁটটা ভেজালো জিভ দিয়ে। সাহস করে মানুষটার চোখে চোখ রাখলো, দৃঢ় সুরে বলল, শখ করে আসেনি এই ঘরে। নিহাতই আপনি অসুস্থ, আর এখন তো বিবেকটুকু চলে যায়নি আমার, তাই তো দেখতে এসেছিলাম যে মরে গেলাম কিনা। মুহূর্তের অন্য হাত দিয়ে শেহজাদের মুখ চেপে ধরল আরশি। মানুষটার উষ্ণ শ্বাস এসে লাগলো তালুতে। ক্ষীণকণ্ঠে শুধল,
উল্টোপাল্টা বলছেন কেন? সামান্য জ্বরই তো এসেছে, আবার তো সুস্থ হয়ে যাবেন আপনি। এই গোটা শহরে যে মানুষটা ওর সবচেয়ে অপছন্দের, তার প্রতি এতটা দুর্বল কবে থেকে হলো মেয়েটা? কথা ভাবতেই শেহজাদের মুখ থেকে অপ্রস্তুত হাতটা সরালো আরশি, আর তখনই অন্য হাতে হ্যাঁচকাটানে হুমড়ি খেয়ে পড়লো মানুষটার গায়ে। চোখ তুলে মুখোপানে চাইতেই টিপ টিপ শব্দ তুলো হৃদয় যন্ত্রটা, ঝাঁকে ঝাঁকে রক্তজোবা ভিড় বসালো কিশোরী পুণ্ডুগালে। ক্যান আই কিস ইউ আরশি প্লিজ? ঠোঁট ভাঙা কথার ভার সামলে যেন নিজের অজান্তেই উদাম আকাশজোড়া শক্ত করে ধারালো মেয়েটা। অথচ মানুষটা কি মাতাল করে তাকানোর ধরন! ঘনপল্লব বিশিষ্ট অক্ষিযুগল নেশা ধরেছে যেন। আর সে হতবম্বল তাকায় সেই চোখে, অবিশ্বাসে তবে বলে ওঠে, কি? তুমি না বললে আমি অসুস্থ? আর অসুস্থ মানুষের আবদার করলে সেটা রাখতে হয় নাকি, এটাও জানো না? আরও সে ফেল ফেল দৃষ্টি অপেক্ষা করেই ওর অধৈর্যরা কয়েকবার কাছাকাছি চলে আসলো শেহজাদের। তপ্ত শ্বাসে ছোঁয়া এসে লাগলো মেয়েটার ঠোঁটে। থাক, জানতে হবে না, শুধু বলো একটা চুমু খেতে পারবো কিনা। আপনি জোরে ঘরে আছেন শেহজাদ, এমন কিছু করবেন না যাতে পরে আফসোস করতে হয় আপনার। এই প্রথম বোধহয় সামনাসামনি শেহজাদের নাম ধরে ডাকলো আরশি। তাতে অশান্ত হলো মানুষটার ভিতরটা। ছোটো করে শ্বাস ফেললো ও, মাথা ঝুঁকিয়ে কম্পিত ও ধৈর্যলা লুফে নেওয়ার আগেই শুধু বলল, আমি জোরের ঘরে না থাকলেও এমন কিছু করতাম আরশি, তুমি না চাইলেও করতাম। ইষ্ণদুষ্ট ঠোঁটের স্পর্শে মৃদু হাসলো কিশোরীর চোখ। আবরণহীন দেহের তাপে পড়ল মেয়েটা। শেহজাদের উষ্ণ শ্বাসের গতি বাড়ল, অথচ কি ধীর গতিতে চলছে তার ঠোঁট, যেন অসাধন করছে কোনো প্রিয় ওষুধের স্বাদ। এর আগে কখনো এতটা কাছাকাছি আসেনি ওরা। ভার্সিটির প্রথম দিনেই আরশি শেহজাদের গালে চুম খেয়েছিল, তখন তো মানুষটার গালে ঠোঁট ছুঁয়েই সিটকে সরে গিয়েছিল সামনে থেকে। অথচ সেদিনের চুমুর সাথে সাথে আজকের চুমু কি বিশ্বস্ত পার্থক্য! চলবে গাইস, পরবর্তী পার্টও আপলোড দেওয়া আছে, সবাই দেখে নিন এই চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।